আজকের এই আয়োজনে আমরা ইউরোপের একেবারে কেন্দ্রস্থলে থাকা একটি দেশের শিক্ষা ব্যবস্থার গভীরে ডুব দেব। দেশটি হল পোল্যান্ড। শতাব্দী প্রাচীন ঐতিহ্য আর একেবারে আধুনিক যুগের চ্যালেঞ্জের এক দারুণ মেলবন্ধন ঘটেছে এখানকার শিক্ষা কাঠামোতে। চলুন দেখা যাক একসময়ের বিশ্বনন্দিত এই কাঠামোটি বর্তমান সময়ের নানা বাধা কিভাবে পার করছে। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা খুব সাধারণ। প্রথমে ইতিহাস ও কাঠামো, এরপর পরীক্ষা ও গ্রেডিং, তারপর উচ্চশিক্ষা, এরপর র্যাঙ্কিং ও চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো এবং সবশেষে নজর দেব সাম্প্রতিক সংস্কার ও এর ভবিষ্যতের দিকে। শুরুতেই আসা যাক পর্ব 1, ইতিহাস ও কাঠামো। ভিত্তিটা কিভাবে তৈরি হলো চলুন সেটাই আগে দেখা যাক। বর্তমানকে বুঝতে হলে এর গোড়ার দিকটা জানা দরকার। পোল্যান্ডের শিক্ষা ব্যবস্থার শুরুটা হয় বেশ আগে। ১৩৬৪ সালে প্রতিষ্ঠিত জাগিয়েলোনিয়ান ইউনিভার্সিটি দীর্ঘ ইতিহাসের কথা উল্লেখ না করলেই নয়। তবে আধুনিক রূপটা এসছে মূলত ১৯৯৯ সালে যুগান্তকারী এক সংস্কারের পর। একজন শিশুর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রি স্কুল বা প্রজে স্কুলে দিয়ে। ৬ বছর বয়সে ১ বছরের প্রি স্কুল সবার জন্যই বাধ্যতামূলক। এরপর শুরু হয় ৮ বছরের প্রাইমারি স্কুল পর্ব। প্রথম ৩ বছর থাকে সমন্বিত শিক্ষা আর পরের ৫ বছর হল বিষয়ভিত্তিক। এরপর ১৫ বছর বয়সে এসে শিক্ষার্থীদের সামনে আসে জীবনের প্রথম বড় মোড়। আর এই মোড়টাই হল সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। মাধ্যমিক স্তরে এসে ৩টি সম্পূর্ণ ভিন্ন পথ খুলে যায়। যারা সরাসরি ইউনিভার্সিটিতে যেতে চায় তারা বেছে নেয় ৪ বছরের সাধারণ মাধ্যমিক বা লিসেউম, যাদের লক্ষ্য পেশাগত দক্ষতা অর্জন এবং একই সাথে ইউনিভার্সিটি প্রস্তুতি নেয়া, তাদের জন্য রয়েছে ৫ বছরের টেকনিক্যাম। আর যারা পড়াশোনা শেষে দ্রুত চাকরিতে ঢুকতে চায় তারা ৩ বছরের ব্রাঞ্জোভোভা স্কোলা বা ভোকেশনাল স্কুলে ভর্তি হয়। বেশ দারুণ একটা ফ্লেক্সিবিলিটি, তাই না? এবার যাব দ্বিতীয় পর্বে, পরীক্ষা আর গ্রেডিং ব্যবস্থা। কিভাবে এই সাফল্যের পরিমাপ করা হয় সেটা এবার জেনে নেওয়া যাক। প্রাইমারি স্কুলের শেষে শিক্ষার্থীদের পার হতে হয় প্রথম বড় বাধা, ৮ম শ্রেণীর পরীক্ষা। পোলিশ ভাষায় একে বলে এক্সামিন অসমোক্লাসিস্তি। পোলিশ ভাষা, গণিত এবং একটি বিদেশি ভাষার উপর কড়া পরীক্ষা হয়। আর এই রেজাল্টটাই ঠিক করে দেয় কে কোন মাধ্যমিক স্কুলে পড়ার সুযোগ পাবে। মানে বেশ হাইস্টেক্স একটা ব্যাপার। তবে আসল গেম চেঞ্জার হল মাতুরা পরীক্ষা। হাইস্কুল জীবনের একেবারে শেষে এই চূড়ান্ত পরীক্ষাটি দিতেই হয়। পোলিশ, গণিত, একটি বিদেশি ভাষা আর একটি ঐচ্ছিক বিষয়ে এই পরীক্ষা হয়। ইউনিভার্সিটিতে ঢোকার জন্য এই মাতুরা পাশ করাটা একেবারে বাধ্যতামূলক। বলতে পারেন উচ্চশিক্ষার দরজা খোলার এটাই প্রধান চাবিকাঠি। গ্রেডিং সিস্টেমের কথা বললে একটা মজার তথ্য দিতেই হয়। এ, বি, সি, ডি বা জিপিএ 5 এসবের বাইরে পোল্যান্ডে গ্রেডিং হয় 1 থেকে 6 স্কেলে। শুনলে অবাক লাগতে পারে, এখানে 1 মানে কিন্তু ফার্স্ট ক্লাস নয়। 1 মানে হলো ফেল বা অসন্তোষজনক, আর একেবারে 6 পাওয়ার মানে হলো চমৎকার পারফরম্যান্স। এখন আসা যাক তৃতীয় পর্বে, উচ্চশিক্ষা, যেখানে রয়েছে বিশ্বব্যাপী মর্যাদা ও দারুণ সব সুযোগ। মাচিওরা বাধা পার হওয়ার পর শিক্ষার্থীরা প্রবেশ করে পোল্যান্ডের মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা জগতে। ওয়ারশ ইউনিভার্সিটি বা পলিটেকনিকের মতো প্রতিষ্ঠানগুলোর নাম অনেকেরই হয়তো জানা আছে। এদের ডিগ্রির কাঠামোটাও বেশ ছিমছাম। ব্যাচেলর বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে সময় লাগে ৩ থেকে ৪.৫ বছর, এরপর ১.৫ বা ২ বছরের মাস্টার্স। তবে হ্যাঁ, কেউ যদি মেডিসিন বা আইন পড়তে চায় তাদের জন্য নিয়মটা একটু ভিন্ন। মাঝখানে কোনো বিরতি ছাড়াই টানা ৫ থেকে ৬ বছর পড়াশোনা চালিয়ে যেতে হয়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল পড়াশোনার খরচ। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল টাইম পড়াশোনা একেবারে ফ্রি। হ্যাঁ, কথাটা একদম সত্যি। পিএইচডি পর্যায় পর্যন্ত একদম বিনামূল্যে পড়া যায়। এর সাথে বোনাস হিসেবে রয়েছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার বা ইসিটিএস এবং ইরাসমাস প্লাস নেটওয়ার্ক। এর মানে হল এখানকার শিক্ষার্থীরা খুব সহজে পুরো ইউরোপ জুড়ে পড়াশোনা বা এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা নিতে পারে। এবার চলুন ৪ নম্বর পর্বে যাই, র্যাঙ্কিং ও চ্যালেঞ্জ। একটু বৃহত্তর বা সামষ্টিক দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করা যাক। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের দিকে তাকালে বেশ একটা মিশ্র চিত্র চোখে পড়ে। যেমন ধরুন ২০২৩ সালের TIMSS পরীক্ষায় পোল্যান্ডের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞানে বিশ্বজুড়ে শীর্ষস্থানগুলোর একটি দখল করেছে। দারুণ ব্যাপার। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আছে। ২০২২ সালের পিসা স্কোরে দেখা গেছে
15 বছর বয়সী শিক্ষার্থীদের পারফরমেন্সে বেশ বড়সড় একটা পতন ঘটেছে। মানে শুরুতে দুর্দান্ত করলেও পরে গিয়ে খেয়েই হারিয়ে ফেলার একটা প্রবণতা স্পষ্ট। এই পতনের পেছনে একটা বড় কারণ হতে পারে অর্থায়ন। পোল্যান্ড শিক্ষা খাতে তাদের জিডিপির মাত্র 4.1% ব্যয় করে, যা OECD দেশগুলোর গড়ের চেয়ে বেশ কম। আর এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষকদের বেতনের ওপর। সমযোগ্যতাসম্পন্ন অন্যান্য পেশাজীবীদের তুলনায় প্রাইমারি স্কুলের শিক্ষকরা প্রায় 15% কম বেতন পান। বোঝাই যাচ্ছে এখানে একটা কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে। তবে সবচেয়ে উদ্বেগজনক ডেটা হলো এটি, মাত্র 26.3% শিক্ষার্থী জানিয়েছে যে তারা স্কুলে নতুন কিছু শিখতে পছন্দ করে। বিষয়টা একটু তলিয়ে দেখা দরকার। এত কড়া আর গোছানো একটা সিস্টেম, অথচ শিক্ষার্থীদের বেশিরভাগই পড়াশোনায় আনন্দ পাচ্ছে না। শিক্ষার্থীদের মানসিক অবস্থার যে বেশ অবনতি ঘটেছে, এই একটি পরিসংখ্যানে তা পরিষ্কার করে দেয়। আর ঠিক এই জায়গাটিতেই আসে আমাদের শেষ পর্ব, সংস্কার ও ভবিষ্যৎ। কিভাবে এই ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা যায়? হতাশার এই চিত্র বদলাতে 2023 সালের নির্বাচনের পর নতুন সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে। মূল লক্ষ্য চাপ কমানো আর ক্রিয়েটিভিটি বাড়ানো। ছোট ক্লাসের স্টুডেন্টদের জন্য হোমওয়ার্ক প্রায় নেই বললেই চলে। পাশাপাশি ডিজিটাল লিটারেসি আর মানসিক স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। আরও একটা বড় খবর হলো 2025 সালে সেপ্টেম্বরে চালু হতে যাচ্ছে একেবারে নতুন একটি বিষয়, নাগরিক শিক্ষা বা সিভিক এডুকেশন। এখানে শেখানো হবে গণতান্ত্রিক প্রক্রিয়া আর মানবাধিকারের মতো যুগোপযোগী বিষয়গুলো। সবশেষে যে প্রশ্নটা থেকেই যায় তা হলো, এই নতুন সংস্কারগুলো কি সত্যিই কাজ করবে পোল্যান্ডের ঐতিহ্যবাহী সেই কড়া একাডেমিক মান ধরে রেখে একই সাথে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করা কি সম্ভব হবে? আর ফিনান্সিয়াল চ্যালেঞ্জগুলোরই বা কী হবে? সময় হয়তো এর উত্তর দেবে। তবে এই বিবর্তনটা যে গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো তার বলার অপেক্ষা রাখে না। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।